ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। দীর্ঘ 33 বছর পর শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসু নির্বাচন শুরু হলেও বর্জন, বিশৃঙ্খলা, অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই ভোট। দশমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে শহীদ তাজউদ্দিন হল, জাতীয় কবি নজরুল ইসলাম ও ফজিলাতুন্নেসা হলে ভোট গ্রহণে বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। প্রায় 12,000 শিক্ষার্থীর এই ক্যাম্পাসে ডাকসুর মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে জামায়াত শিবিরের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের প্রার্থীদের। এছাড়া জামায়াতের কোম্পানি থেকে অতিরিক্ত 10% ব্যালট ও ভোট গণনার মেশিন সংগ্রহের অভিযোগ সহ আরও বেশ কয়েকটি কারণে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ছাত্রদলের প্যানেলের পাশাপাশি আরও 5টি প্যানেল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে পাল্টা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুললেও তারা ঐক্যের ডাক দিয়ে বলেছে, ছাত্রদলের প্যানেল ভোট বর্জন করলেও শিবির তাদের সঙ্গে সহাবস্থান ও সহমর্মিতার রাজনীতি করতে চায়। ডাকসুর পর জাকসুতে কি আদৌ সহাবস্থান দেখা গেছে? 8টি প্যানেলের মধ্যে 5টি বর্জন করলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটা থাকে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, সিপিবির সম্পাদক ডাক্তার সাজিদুল হক রুবেল এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আরমান, আপনাকে দিয়ে শুরু করি। ডাকসু নির্বাচনের পর 33 বছর পর যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাকসু নির্বাচন দেখছিলাম আজকে আমরা, কিন্তু সেখানে আসলে যে অবস্থা আজকে আমরা দেখলাম, যে পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখলাম এবং খুব অদ্ভুত, আপনি নিশ্চয়ই দেখছিলেন যে শিবির ছাড়া প্রায় সবাই আসলে এই ভোটকে বর্জনের ডাক দিল। শিবির আসলে তাহলে কি এতটাই হঠাৎ করে শক্তিশালী হয়ে উঠলো, নাকি আসলে তারা শক্তিশালী ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো বুঝতে পারেনি আসলে তারা শক্তিশালী হয়েছে, নাকি যেই অভিযোগগুলো শিক্ষার্থীরা আনছেন বা যারা আসলে এই নির্বাচনে যারা লড়াই করছেন তারা যে অভিযোগগুলো আনছেন সেগুলোই সত্য? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। গতকাল রাত থেকেই এই জাকসু নির্বাচন নিয়ে আমরা কয়েক রকম নাটক মঞ্চস্থ হতে দেখছি। অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ, একে অপরের প্রতি অবিশ্বাস এবং প্রশাসনের ব্যর্থতা তার স্পষ্ট প্রতীয়মান আমরা দেখতে পাচ্ছি এই জাকসু নির্বাচনে। প্রথমত কালকে রাতে এমন অভিযোগ এসেছে ছাত্রদলের প্রার্থী ব্যালট নিয়ে চলে যাচ্ছেন। তারপরে আবার ছাত্রদল অভিযোগ করেছে এখানে জামাতের প্রতিষ্ঠান থেকে ব্যালট ক্রয় করা হয়েছে, তাদের কাছ থেকে নির্বাচনী প্রচারণার জন্য বা নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা হয়েছে, যেখানে হতে পারে যে ফলাফলকে প্রভাবিত করার কোনো বিষয় থাকতে পারে। তারপরে আবার সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, ছাত্রদল তাদের মনোনীত যারা ভিপি প্রার্থী, জিএস প্রার্থী ছিলেন তারা বিভিন্ন হলে গিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে অভিযোগ দিচ্ছেন, তারা অনিয়ম পাচ্ছেন। আবার শিবিরের বিরুদ্ধে আমরা দেখলাম যে ছাত্রী সংস্থার কয়েকজন কর্মী কেন্দ্রিক বিভিন্ন ভোট জালিয়াতির বিষয়ে অভিযোগ আসছে। তো পাল্টাপাল্টি অভিযোগ আসলে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই দেখছি। এখনও পর্যন্ত অভিযোগ চলমান, কয়েকটি প্যানেল অলরেডি সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, নির্বাচন বর্জন করেছে। তো প্রথমত এখানে যে সমস্যাটা আমি মনে করি, এটা প্রথম সমস্যাটা হচ্ছে প্রশাসনের অদক্ষতা। কারণ আমরা যে নির্বাচন কেন্দ্রিক অভিযোগ দেখতে পাচ্ছি যে হাতের আঙ্গুলে যে কালি দেওয়ার জন্য কলম, সেই কালিটাই হচ্ছে মুছে যাচ্ছে। আবার ব্যালট পেপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সট্রা কিছু ব্যালট পেপার ছাপানো হয়েছে, যেটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। আবার এমনও হচ্ছে যে এই প্রশাসনের যে ট্রান্সপারেন্সি থাকা দরকার ছিল, মাত্র 12,000 ভোটার জাকসু নির্বাচনে, ভোটার সংখ্যা কিন্তু ডাকসুর চাইতে অনেক কম। এই ভোটার সংখ্যাকে ম্যানেজ করে একটি প্রপার নির্বাচনী রেজাল্ট দেওয়ার জন্য তাদের জায়গা থেকে যে পরিমাণ তৎপরতা প্রচেষ্টা থাকা দরকার ছিল তা দেখতে পাচ্ছি না। তো প্রশাসনিকভাবে আমি এখানে স্পষ্ট ব্যর্থতা দেখছি। আর শিবিরের কথা যদি বলতে হয়, আবার এই প্রশাসনকে একেবারে সরাসরি জামাত শিবিরের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগও করছে ছাত্রদল প্যানেল প্রার্থীরা। সেই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন তারাও কিন্তু একই অভিযোগ করছেন। এখন এখানে প্রথমত দেখতে হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কোন দলের পন্থী। কিন্তু সাদা দলের একজন খুব ভালো পোস্টেড শিক্ষক ছিলেন এবং তিনি তার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন কথাবার্তায় তিনি বিএনপির প্রতি কতটুকু লয়াল এবং বিএনপির প্রতি কতটুকু তিনি অনুগত সেটা কিন্তু তিনি বারবারই প্রকাশ করেছেন। এখন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সেটা আমি সমস্যা দেখি না। কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে ভোটের সময়
এই যে প্রশাসন আমাদের এগেনস্টে চলে যাচ্ছে, ওই দলের শিক্ষকরা বিভিন্ন দলপন্থী, আবার এক দলের শিক্ষকরা দেখা যাচ্ছে এক এক রকমভাবে আচরণ করছে, এটা কিন্তু মানে এই ভোটের জন্য যে নিরপেক্ষ পরিবেশ, যে সুষ্ঠু পরিবেশটা প্রয়োজন, তাকে ব্যাহত করছে। তো আমার কাছে প্রথমত যেটা মনে হয়, এই যে অভিযোগের বিষয়টা আসছে, একে দল আরেক দলের প্রতি অভিযোগ আনছে, এবং নির্বাচনী কার্যক্রম আমরা যে কিছু ঘাটতি দেখতে পাচ্ছি, এটা আসলে প্রশাসনের ব্যর্থতা। কারণ ভোটার সংখ্যা খুবই কম, প্রশাসন চাইলে এটাকে আরও খুব সুষ্ঠু নিরপেক্ষভাবে নিতে পারতো বা সম্পন্ন করতে পারতো, সেটা পারছে না। এরপর আপনার প্রশ্নের দ্বিতীয় পার্টে আসি, যে শিবিরের যে সমর্থন দেখা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয় হয়েছে, এটা আমাদের ইতিহাসে প্রথম শিবির ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে। ইতিহাসে প্রথম শিবির ডাকসুতে নির্বাচিত হয়েছে এবং এক প্রকার একচেটিয়া ভূমিধস বিজয় লাভ করেছে। তো এটা আসলে আমাদের অনেকের কাছে সারপ্রাইজিং ছিল, কারণ অন্যান্য রাজনৈতিক দলের সংগঠন অথবা স্বতন্ত্র সংগঠন যারা নির্বাচন করেছে, তারাও হয়তো এভাবে আশা করেনি এভাবে রেজাল্টটা আসবে। এখন প্রথমত এখানে কারণ যদি আমাদেরকে বের করতে হয়, এখানে কয়েকটা কারণ আছে। প্রথমত আপনাকে দেখতে হবে যে শিবিরের সাংগঠনিক দক্ষতা। এটা শিবির এত 17 বছর যাবৎ ক্যাম্পাসে কখনো প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। তারা যদি কেউ শিবিরের কর্মী বা রাজনৈতিক কর্মী নেতা হিসেবে যদি কেউ পরিচিত হতো, তার উপর নিপীড়ন করা হতো। তো শিবির কিন্তু গুপ্ত অবস্থায় অথবা অপ্রকাশ্যে তাদের রাজনৈতিক যে সংগঠন, তাদের রাজনৈতিক যে সক্ষমতা, তাকে বৃদ্ধি করেছে। 5ই আগস্টের পরে আমরা অন্যান্য যেসব ছাত্র সংগঠন ছিল, আমরা তাদের কাছ থেকে শুনেছি যে শিবিরকে তারা প্রকাশ্যে রাজনীতি করার জন্য আহ্বান করছিল। শিবিরের গুপ্ত রাজনীতিকে তারা মানে এক প্রকারভাবে চ্যালেঞ্জ করছিল যে হচ্ছে এটা রাজনৈতিক যে পরিবেশ, ছাত্র রাজনীতির যে বিশ্ববিদ্যালয় অবস্থা, তাকে ব্যাহত করছে। কিন্তু শিবির সেই জায়গা থেকে সে কমিটিগুলো বা তার নেতাকর্মীদের কিন্তু প্রকাশ্যে আনেনি। তো সেই জায়গা থেকে এটা যদি পলিটিক্যালি অনেকটা আমি বলবো যে হচ্ছে আনফেয়ার, যে হচ্ছে তারা তাদের এই কমিটিগুলোকে প্রকাশ্যে না এনে তারা নিরপেক্ষতার একটা খোলস নিয়ে এই সাধারণ যারা শিক্ষার্থী ছিল, সাধারণ ভোটার ছিল, তাদেরকে প্রভাবিত করেছে। এই জায়গাটাতে আসবো ডাক্তার সাজিদুল হক রুবেল, যে কথাটি বলছেন আরমান হোসেন, শিবিরের সাংগঠনিক দক্ষতার কথা বলছেন, এবং সেটি হয়তো ডাকসু নির্বাচনে অনেকটাই আমরা দেখতে পারলাম কিনা, বা আসলে অনেক রকমের অভিযোগ আছে। ডাকসু নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। একচেটিয়াভাবে আসলে শিবিরের বিপক্ষে প্রায় সবগুলো অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে যারা নির্বাচন করছেন তারা অভিযোগ করেছেন। তার মানে কি আসলে শিবিরের দক্ষতা এতটাই বেশি যে অন্য কোনো রাজনৈতিক দল বা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন তারা কেউ আসলে শিবিরের সামনে দাঁড়াতেই পারছেন না? ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা শুনছেন দেখছেন সবাইকে শুভেচ্ছা। শিবিরের দক্ষতা অনেক বেড়ে গেছে, সেই জন্য সব আপামর সব ছাত্র সংগঠন তার বিরুদ্ধে অভিযোগ করছে। ব্যাপারটা একটু এরকমই হতে পারে আর কি, আপনার প্রশ্নের ধারাটা। আমি বলবো শিবিরের দক্ষতা বেড়েছে কিনা জানি না, তবে শিবিরের চতুরতা খুব বেড়েছে এবং তারা খুব চতুর, মানে এখন হচ্ছে ডিল করছে আর কি। স্মার্টও বলবো না, কখনো কখনো মনে হচ্ছে তারা ক্লেভার, এবং তারা ক্লেভারটা তারা হয়েছে কিন্তু বিগত পতিত স্বৈরাচারের আমলেই, ঠিক আছে। তাদেরই আন্ডার কভারে তাদেরই ছাত্র সংগঠন ছাত্রলীগে তারা সংগঠিত ছিল, এবং দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্র দল বলেন কিংবা ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট বলেন, এরা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় হলে অবস্থান করতে পারে নাই, স্বনামে সংগঠন করতে পারে নাই, বেনামেও সংগঠন করাটাকে তারা মেনে নিতে পারে না, তা ছাত্রলীগেও যোগ দেয় নাই তারা, ঠিক আছে। কিন্তু এরা যে বড় বড় নেতা থেকে শুরু করে মাঝারি ছোট যা যা নেতা আছে, গত 15 বছর ধরে এই ক্যাম্পাসে তারা ভালোই অবস্থান নিয়েছে এবং ওপেনলি তারা লিক করেছে, গোপনে তারা শিবির করেছে। হঠাৎ হচ্ছে গিয়ে এই যে ছাত্র সমাজের ছাত্র জনতা যে স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে তারা হঠাৎ করে হেলমেট খুলে বেরিয়ে আসলো। আমরা একদিন হেলমেট পরে ছাত্রলীগ করেছি, এখন আমরা হেলমেট খুলে শিবির হয়েছি। অভিযোগটি করেছেন যে তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে শিবির আসলে সব ভোট নিয়ে নিয়েছে ছাত্রলীগ। ওটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের যে এই পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে যে কাঠামো নিয়ে এখন তারা আবির্ভূত হয়েছে, এই কাঠামোটাতে কিন্তু তারা 5ই আগস্ট 2024-এর পরে বের হয়নি। ধরেন বাকচাষের কথা বলি, বাকচাষ কিন্তু হচ্ছে দেখা গেল যে 2025-এর জানুয়ারি থেকে তার কাজ শুরু করেছে, বা ছাত্র দল বা ছাত্র ইউনিয়নরা ক্যাম্পাসে আবার হচ্ছে কাজ শুরু করেছে 5ই আগস্টের পর থেকে, বা হলগুলোতে 5ই আগস্টের পরে তারা কাজ শুরু করতে পেরেছে 2024-এর। কিন্তু ওরা তো সেই 2008-এর থেকেই আছে আন্ডার কভার অফ ছাত্রলীগ, ফলে তাদের হচ্ছে নতুন করে খুবই ধারাবাহিকভাবে তারা তাদের সংগঠন চতুরতার সাথে বিকাশ করেছেন। তারপরে প্রশ্ন হচ্ছে আসলে অন্য কোনো রাজনৈতিক দল এত দীর্ঘ সময় ধরতে পারেনি। ধরতে পারা যায় না চতুরতার, এখানে হচ্ছে চতুরতার ব্যাপার আছে, এখানে দ্বিচারিতার ব্যাপার আছে। এখানে আপনি একবার হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু সম্পর্কে একটা বিশাল কবিতা বলবেন, আবার যে গোপনে সেখানে গালাগালি করবেন, এই যে তাদের যে চরিত্র, যে চরিত্রকে বলা একটা মুনাফিকের চরিত্র, এটা আর একটা ব্যাপার আছে। দীর্ঘ সময় পতিত স্বৈরাচার বা আওয়ামী লীগ
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা করেছিল রীতিমতো মগজের কারফিউ কায়েম করছে। সাধারণ ছাত্রছাত্রীরা মুক্ত চিন্তার অধিকার পায় নাই, সাধারণ ছাত্রছাত্রীরা সুষ্ঠু রাজনীতি করবার সুযোগ পায়নি। এই যে হচ্ছে তাদেরকে ব্লক করে রেখেছে, তাদের বব করে রেখেছে, এটার মধ্যে দিয়ে একটি সাধারণ ভালো মন্দ বুঝবার জন্য বা রাজনৈতিক বিকাশের জন্য হয়নি, বরঞ্চ ঘটেছে যেটা এক ধরনের ডিপলিটিক্যালাইজেশন ঘটেছে। আর এই ডিপলিটিক্যালাইজেশনটা কিন্তু আবার শিবির ব্যবহার করেছেন। সে নিজে পদমস্তক পুরোদস্তর একটা পলিটিক্যাল সংগঠন, কিন্তু সে আমার একটা ফেজ দিয়ে সাধারণ ছাত্রছাত্রীর কাছে যায়, উই হেট পলিটিক্স, আমরা পলিটিক্স পছন্দ করি না, ঠিক আছে, রাজনীতি বন্ধ হয়ে যাওয়া দরকার, হল কমিটি হওয়া দরকার নাই, এরকম নানা কথাবার্তা বলার মধ্য দিয়ে তারা কিন্তু হচ্ছে গিয়ে ওই যেই ফ্যানোমেনার মধ্যে শাসক শ্রেণী ছাত্রদেরকে ফেলে দিয়েছিল যে তোমরা পলিটিক্স করো না, তোমরা অন্য কিছু নিয়ে মজে থাকো, কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে সচেতন তোমরা হয়েও না। এই যে তাদেরকে বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্রটা শাসক শ্রেণী 15 বছর ধরে করে আসতেছিল, সেইটারই কিন্তু হলো তারা রেজাল্টটা নিছে যে ডিপলিটিক্যালাইজেশন তৈরি হয়ে গেছে। আমিও একটা ডিপলিটিক্যাল রূপ নিই, নন পলিটিক্যাল রূপ নিই, এন্টি পলিটিক্যাল রূপ নিয়ে আমি তাদের সাথে মিশে যাই। কিন্তু এই দীর্ঘদিন পরে আসলে কোন একটা নির্বাচনে আমরা যথেষ্ট উৎসাহ দেখছিলাম। শেখ রবিউল আলম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই ডাকসু নির্বাচনটা প্রথম নির্বাচন ছিল, এবং ডাকসুকে যদি আমি দ্বিতীয় ধরি তাহলে হয়তো ভুল হবে না, কিন্তু দুটো নির্বাচনে আসলে শিবিরের সমর্থিত প্রার্থীদের যেই ধরনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্র ক্ষমতায় যে রাজনৈতিক দলগুলো যেতে চায় কিংবা যারা এই মুহূর্তে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য এটিকে আপনি কিরকম বার্তা বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। প্রিয় দুই সহালোচক এবং এই মুহূর্তে যারা ডিবিসির সাথে যুক্ত আছেন, না জাতীয় নির্বাচন বা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি এবং নির্বাচন, তার সাথে এটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের ভোটে হয় এবং সেখানে ছাত্রদের কিছু অধিকার, ছাত্রদের কিছু ধরুন সুযোগ সুবিধা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করবার ক্ষেত্রে একটা ছাত্র সংসদ থাকে, তার অংশ। সেখানে তারা তাদের একাডেমিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়, জাতীয় নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায় না। তারপরও আমি বলবো যে নির্বাচন দুটি হয়েছে, একটা ডাকসু হয়েছে, আজকে জাকসু হলো, কিন্তু আপনি দেখবেন যে জাকসুতে ওই 8টি যে প্যানেল তার মধ্যে 5টি সেই ভোট বর্জন করেছে। এখন এর কারণটা কী হলো? কারণটা কি? একটা ছোট্ট পরিসরের নির্বাচন, তো ধরেন 12,000-এর কাছাকাছি ভোট, সেই ভোটটা ম্যানেজ করতেও একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সক্ষম হলো না। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসর বাজেট তো একেবারে ছোট না, বড় বিশ্ববিদ্যালয়, তো তারা 12,000 ভোটের স্বচ্ছতার সাথে আপনার যদি বলেন আস্থার সাথে একটা নির্বাচন অনুষ্ঠিত করতে তারা ব্যর্থ হলো। কারণ প্রচণ্ড রকমের অনিয়ম সেখানে দেখা গিয়েছে, অব্যবস্থাপনা দেখা গিয়েছে, অগুছালো বিশৃঙ্খলা আছে তো। আর সেটি না হলে তো 5টি প্যানেল বর্জন করেনি। আপনি যদি দেখেন 10%-ও বেশি ব্যালট পেপার বেশি ছাপানো হয়েছে, কোনো নির্বাচনে তাই হয় না। সেটিও কোনো একটি রাজনৈতিক দলের না, সেটা আমি বাদই দিলাম। আপনি যেখানে ছাপিয়েছেন আমি ওই অতটুকু তো আর গেলাম না। রাজনৈতিক দলের না, আপনি এক নিরপেক্ষ জায়গায় আপনি ছাপিয়েছেন, কিন্তু ব্যালট পেপার বেশি ছাপানোর কোনো নজির থাকে কিনা, তোর কোনো কারণ আছে কিনা, তার মানে তারা নির্বাচন জ্ঞান নিয়ে তাদের সমস্যা রয়েছে। তারপর একজনের ভোট একজন দিয়ে আসছে, সেই প্রমাণও পাওয়া গিয়েছে। একজন ভোট দিতে গেছে রবিউল ইসলাম, আপনি নাম সম্ভবত অ্যাকাউন্টিংয়ে পড়ে উনি, রফিক বরকত হলে, তিনি গিয়ে দেখেন তার ভোটটা দেওয়া হয়ে গেছে। তার মানে যার ভোট যে হয়েছে এটা প্রমাণিত। আপনি একটা ভোটার লিস্ট করেছেন, ছবি নেই। আচ্ছা, আবার অভিযোগ করেছে, হ্যাঁ, ভোটার কার্ড যেটা আপনি করেছেন, ভোটার আইডি কার্ড, সেখানেও ধরেন একটা ছবি আছে, সেটা রিমুভ করা যায় এবং আপনি ভোটার নাম্বারটা বলে যে কোনো লোকই আরেকজনের ভোট দিয়ে আসতে পারে। এই ধরনের জরাজীর্ণতা তো আপনার নির্বাচনের মধ্যে আমরা দেখতে পেয়েছি, এবং এটা মনিটরিং সেলে গিয়ে শিক্ষকরা দেখেছে। এবং আজকে আসার আগে মাত্র একটা ভিডিও দেখলাম যে এক শিক্ষককে বলেছে আপনি তো ভোট চুরিতে সহায়তা করেছেন, তো তিনি আবার অ্যান্সার করছেন তো তুমি কি করবা, সহায়তা করেছি। এই যে শিক্ষকদের দায়িত্বহীনতা বলতে পারেন, নিরপেক্ষ থাকার চেষ্টা, একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের ভোট আয়োজন করবে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একটা ছাত্র সংসদ হবে, সে জায়গাও যদি এই অব্যবস্থাপনা থাকে তাহলে এই দায় কার? এইখানে একটু যুক্ত করি, আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে প্রেস সচিব বলেছেন জাতীয় নির্বাচনের টেস্ট ছিল ডাকসু এবং ভালোভাবে উত্তরণ করতে পেরেছেন তারা, সেটি তারা মনে করছেন। তাহলে আসলে যদি আমরা বলি এর প্রভাব পড়বে না, সেটি বা কতখানি বলার সুযোগ থাকলো? না, আপনি সব কিছু এত নেতিবাচকভাবে নাই দেখি না। যেখানে যতটুকু অনিয়ম আছে এইটুকু নিয়ে শুদ্ধ হতে চেষ্টা করি না, আগাম চিন্তা বাদ দিই। আমাদের তো কারেকশন হতে হবে, আমাদের তো ভোটের রাজনীতিতে ফিরতে হবে, সেটা ছাত্র সংসদ বলেন আর জাতীয় নির্বাচনে বলেন, ভোটের জায়গা তো আমাদের যেতে হবে, ত্রুটি বিচ্যুতি কারেকশন করতে হবে। পুলিং এজেন্ট থাকবে কি থাকবে না, গতকালকে রাত আপনার 2টের সময় সিদ্ধান্ত হয়েছে। এর আগে সিদ্ধান্ত ছিল পুলিং এজেন্ট হবে না, লাইভ ভোট হবে। তো এই যে ডিসিশনগুলি, তাই না,
সেই ডিসিশনগুলি কিন্তু অবিশ্বাস তৈরি করেছে, অনাস্থা তৈরি করেছে, অনিয়মকে উৎসাহিত করেছে। এবং আমরা তো এটা সত্য যে কোনো মূল্যে উইন চাই, এটা তো আমাদের মেন্টালিটি। সেটা ছাত্রদলের প্যানেল বলেন, শিবির প্যানেল বলেন, অন্য প্যানেল বলেন, উইনটা চাই। এবং একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকেও আমরা জাতীয় ইস্যু করে জাতীয় ইমেজের অংশ করে ফেলতে চাচ্ছি। আমরা এখানকার জয় পরাজয় আগামী দিনের জয় পরাজয়ের মূল উপাদান হতে পারে সেভাবে যখন ভাবি, তখন তো এই অনিয়মগুলিও কিন্তু তখন আর আস্থার মধ্যে ভোটারদের রাখা যায় না, বা নির্বাচনে যারা অংশ গ্রহণ করছে ইমেজের কথা বলছিলেন, সেখানে রাজনৈতিক দল হিসেবে বা ছাত্র দলের আসলে ইমেজের অনেকটা ঘাটতি হয়েছে কিনা, এবং সে কারণেই তারা আসলে এভাবে হারলো কি শিবিরের কাছে? আমি একটা কথা আপনাকে বলি, যেটা আমি উপলব্ধি করি, সেটা হচ্ছে ছাত্র দল জাতীয় রাজনীতি এবং ধরেন আন্দোলন সংগ্রামের রাজনীতিতে গত 17 বছর ব্রত ছিল। জাতীয় রাজনীতি এবং আন্দোলন সংগ্রামের রাজনীতি। ছাত্রদল ক্যাম্পাসে থাকতে পারেনি ছাত্রলীগের অত্যাচারে। ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, ছাত্রদলে অবস্থান করার কোনো সুযোগ ছিল না। যার ফলে ছাত্রদলের সাধারণ ছাত্রদের সাথে তাদের ইন্টারাকশনের একটা ঘাটতি আছে, অস্বীকার করা যাবে না। কারণ এই ভোটের রাজনীতিটা কিন্তু নির্ভর করে ব্যক্তি সম্পর্ক, ব্যক্তি পর্যায়ে আপনি কাকে কতটা কাছে পাচ্ছেন, আপনার ক্রাইসিসে কে কত পাশে থাকতে পারছে, আপনার সাথে কার সাথে কতটা সখ্যতা হচ্ছে, এটা কিন্তু নির্ভর করে এই সমীকরণটা জাতীয় নির্বাচনেও যথেষ্ট প্রভাব ফেলছে। আপনি একটি কথা বলছিলেন যে সবাই আসলে অর্জন করতে চায়। আমি যদি খুব সহজভাবে বলি, সবাই আসলে জয়ী হতে চায় যারা এই রাজনীতি। আমি এই বক্তব্যটা শেষ করে দিতে চাচ্ছিলাম একটু। ছাত্রদল এখানে ছিল, বাট শিবিরের যেটা সুবিধা ছিল, ছাত্রলীগের সাথে নেতৃত্ব দিয়েছে, দমন পীড়নে ছাত্রলীগের চেয়ে বেশি উৎসাহিত হয়ে করেছে। আবার রাজনীতিটা যেহেতু ছাত্রলীগের ছিল না, ছাত্রলীগের তো ক্যাম্পাসে কাজ ছিল টেন্ডারবাজি, দখলবাজি, অন্য ভিন্ন মতকে দমন পীড়ন, ওইটুকু শিবির তার সাথী হয়ে করেছে। আর বাকি টাইম শিবির কিন্তু সাধারণ ছাত্রদের পাশে থেকে রাজনীতি করার একটা সুযোগ পেয়েছে, সহাবস্থান করে। সেই সুযোগটা কিছুটা হলেও প্রভাব ফেলেছে। কিন্তু এই যে সবাই আসলে জয়ী হতে চায়, কি সবাই অর্জন করতে চায়, তাহলে আসলে অর্জন না হলেই যে বর্জন করতে হবে, সেটিও আসলে একটি ট্রেন্ড হয়ে যাচ্ছে কিনা? আমি উত্তরটা নিব। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। আরমান হোসেন, সবাই আসলে জয়ী হতে চায়, সব রাজনৈতিক দল, সেটি খুবই স্বাভাবিক। কিন্তু অর্জন আসলে না হলেই যে বর্জনের ঘোষণা, সেটি আসলে এক ধরনের ট্রেন্ড হয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আমি আমার পূর্বের প্রশ্নের আলোচনা নিয়েই আমি এটার উত্তর দিব। আমরা যেমন ধরেন যে ডাকসু নির্বাচনের যে ফলাফলটা হলো, এটা অন্যান্য যে প্যানেলগুলো ছিল তারা এক্সপেক্ট করেনি। শিবিরের যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটা কেন হলো সেটার প্রশ্নের উত্তর আমাদের প্রথমত আমরা খুঁজেছি, কেন হচ্ছে বা কিভাবে প্রত্যেক একটা প্যানেলের 28টা কেন্দ্রীয় পোস্টের 23 জন হচ্ছে একটা প্যানেলের বিজয় হয়ে আসলো, এবং তারা প্রত্যেকে 2 থেকে 3 গুণ বেশি ভোট পেয়ে। তো এটা হচ্ছে কি, আবার প্রথমত যেটা মনে হয় যে হচ্ছে তাদের সাংগঠনিক দক্ষতাকে আমাকে অবশ্যই প্রশংসা করতে হবে। কারণ তারা যে স্কেলে কাজ করেছে, তারা যে স্কেলে স্টুডেন্টদের কাছে গিয়েছে, রিচ করেছে, তাদের ইশতেহার সম্পর্কে কনভিন্স করেছে, অথবা আপনি যেভাবেই বলেন তারা কিন্তু ওইটা করতে পেরেছে। যার কারণে এমনও হয়েছে যে একজন ভোটার তিনি ক্রীড়া সম্পাদক পদে অথবা ছাত্র পরিবহন সম্পাদক পদে শিবিরের প্যানেলের একজনকে ভোট দিয়েছেন, কিন্তু তিনি তার নামও বলতে জানেন না, জাস্ট প্যানেল ধরে ভোট দিয়ে গিয়েছেন। তো এটার জন্য আনফর্চুনেট একটা ব্যাপার ঘটেছে যে হচ্ছে বিভিন্ন প্যানেলের বিভিন্ন পোস্টে যারা যোগ্য ছিলেন, যারা আরও ভালো কাজ করতে পারতেন, তারা বঞ্চিত হয়েছেন। তো এটা এক প্রকার আমি মনে করি যে হচ্ছে আমাদের জন্য ওয়েক আপ কল। কিন্তু আপনাদের সাথে অর্থাৎ এনসিপির সাথে জামায়াত শিবিরের এক ধরনের সখ্যতা আছে দীর্ঘদিন ধরে, সেটিও তো আমরা শুনেছি। আপনারাও কি তাহলে সেই জায়গাটিতে সেই যে কৌশলগুলো সেগুলোকে কাজে লাগাতে পারলেন না? জামাতের সাথে সখ্যতা বলতে কি, জামাতের সাথে আমাদের রাজনৈতিক আদর্শের একটা বড় ডিস্টেন্স আছে। আমরা কোনো ধর্মীয় রাজনৈতিক দল নই, আমরা একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। আমরা ধর্মীয় কোনো স্বার্থ চিন্তা বা ভাবনার বাইরে গিয়ে আমরা দেশের কল্যাণকে সামনে রেখে রাজনীতি করি। এবং আমরা যেটা আমাদের রাজনৈতিক স্লোগান যেটা, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটাকে সামনে রেখে আমরা কাজ করি। আমাদের কোনো ইসলামিক বা অন্য কোনো ধর্মের সাথে অ্যালাইন হয়ে রাজনীতি করা বা রাজনৈতিক আদর্শ ধর্মীয় আদর্শের ভিত্তিতে রাজনীতি করা, সেটা আমাদের রাজনৈতিক পলিসি না। তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের ডিফারেন্স আছে। এখন বর্জনের প্রশ্ন যদি করি, আপনার এখানে আমি মনে করি যে এটা প্রত্যেকটা রাজনৈতিক দল বা সংগঠনের জন্য একটা শিক্ষা। আমার সম্মানিত সহ-আলোচক রবিউল ভাই কিছুক্ষণ আগে বললেন যে হচ্ছে এটা আমাদের জন্য আসলে খুব একটা অ্যালার্মিং না, অন্যান্য রাজনৈতিক দলের জন্য। আমি মনে করবো যে এটা ডেফিনেটলি অ্যালার্মিং। কারণ
গত 17 বছরে দেশে নির্বাচন হয় নাই, নির্বাচন বলতে কিছু ছিল না এই দেশে। আপনি ওই 2008 সাল 1 সালের ভোটিং প্যাটার্ন বা ওই ভোটারদের হচ্ছে যে সাইকোলজি, সেটাকে রিড করে 25-এ আপনি ইমপ্লাই করবেন বা সেটাকে বাস্তবায়ন করবেন, তা সম্ভব না। ভোটিং সাইকোলজি বদলে গেছে, ভোটারদের চিন্তাভাবনা বদলে গেছে, রাজনৈতিক ব্যাকরণটাও এখন বদলে যাওয়া উচিত। কারণ আপনি পেশি শক্তির রাজনীতি, ক্যাডার ভিত্তিক রাজনীতি করবেন, আপনি জনগণকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে তাদেরকে একটি ভীতির মধ্যে রেখে আপনি ক্ষমতায় আরোহণ করবেন, সেটা আমার মনে হয় না যে এখন 25 সালে এসে বা জুলাই গণঅভ্যুত্থানের পরে আর সম্ভব। কারণ আমরা যেটা দেখছি ভোটিং প্যাটার্নে এখন নিরপেক্ষ একটা বড় ভোটার বেস তৈরি হয়েছে, যারা বয়সের তরুণ, যারা কোনো দলের প্রতি আনুগত্য নাই বা যারা কোনো দলকে এককভাবে সমর্থন করেন না, তাদের ভোটটা কিন্তু ডিফারেন্স তৈরি করবে। যারা ভোটার তারা কোন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে বেশি বেছে নিচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো থেকে, কি তাহলে আমরা সেটি দেখতে পাচ্ছি? এইটা যদি ভোটিংয়ের প্যাটার্নটা দেখি, আমরা যেটা আমাদের রিসেন্ট যেটা দেখছি, ওয়ার্ল্ড পলিটিক্সে কিন্তু একটা রাইট উইং পলিটিক্সের শিফট হচ্ছে। ট্রাম্পের আপনার এককভাবে এত বড় সংখ্যক ভোট নিয়ে নির্বাচিত হওয়া বা অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর যে মানে আমরা দেখছি নির্বাচিত হয়ে আসছে, সেখানে কিন্তু রাইট উইং পলিটিক্সের কিন্তু একটা আমরা আপরাইজিং দেখছি। তো সেই জায়গা থেকে এটা অস্বীকার করা যাবে না একেবারেই যে হচ্ছে ধর্মভিত্তিক বা ধর্মীয় আবরণে যে রাজনীতি, সেটার প্রতি মানুষের যে একটা আগ্রহ বাড়ছে না, এটা বলার সুযোগ নেই। তবে এটাও দেখতে হবে যে হচ্ছে এটা কিন্তু সংখ্যায় খুব সিগনিফিক্যান্ট না। এটা যদি আপনি আপনার রাজনৈতিক ইস্তেহার, এজেন্ডা এবং রাজনৈতিক কর্মসূচি যদি জনবান্ধব করতে পারেন, আপনি আসলে কোন ধর্মের ফেভারে অথবা আপনি কোনো একক ধর্মকে ধারণ করে রাজনীতি করেন কিনা, সেটা তখন বড় প্রশ্ন হবে না। যারা অর্জন করতে পারছেন না তারাই কি শুধু বর্জন করছেন? এখন আমার মনে হয় বর্জন এখানে আসলে কোনো ভালো ফলাফল আনবে না। এটা আপনাকে স্বীকার করতেই হবে যে হচ্ছে এই যে ভোটিং কালচার বা যে ভোটিং প্যাটার্নটা তৈরি হচ্ছে, সারপ্রাইজিং হলেও এটা একেবারেই আপনি প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারবেন না। সেই জায়গা থেকে আপনাকে লেসন নিতে হবে এবং সেই লেসন নিয়ে আসলে ভোটাররা কি চায়, ভোটারদের বর্তমানে চাহিদা কি, সেটাকে আপনাকে অ্যাসেস করতে হবে। এই যে ভোটাররা কি চাইছেন সেটি অ্যাসেস করার কথা, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি নিঃসন্দেহে জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। ছাত্রদলকে কেন শিক্ষার্থীরা ভোট দিলেন? আপনি বলছিলেন যে দীর্ঘদিন আসলে ছাত্রদের সামনে সারিতে থেকে রাজনীতি করতে পারেনি, কিন্তু রাজনৈতিক সমীকরণ যে আসলে যে কোনো সময় বদলে যেতে পারে, সেটিও তো এই জাকসু এবং ডাকসু নির্বাচন আমাদেরকে অনেকটাই দেখিয়ে গেল কিনা। না, ভোট দিল না, ভোট দিবে। আপনি কেন মনে করছেন ছাত্রদল হলেই উইন করতে হবে আর শিবির মানেই পরাজিত হতে হবে? শিবির ভালো করেছে, অভিনন্দন, ওয়েলকাম। এই ধারা অব্যাহত থাকুক। ছাত্রদলের যেখানে যদি ঘাটতি থেকে থাকে, নিশ্চয়ই সেগুলি আমরা চেষ্টা করব ফুলফিল করে আবার নতুন করে শানিত হয়ে, সমৃদ্ধ হয়ে, সাধারণ ছাত্রদের পাশে গিয়ে আমাদের করণীয় বুঝাতে যদি আমরা অক্ষম হয়ে থাকি, আগামীতে সক্ষম হতে চাই। এটাই তো গণতন্ত্র, এটাই তো রাজনীতি। এটাকে এভাবে দেখার কোনো সুযোগ নেই। আমি আবার আপনাদের দলের নেতারা যে অভিযোগ করছেন যে আওয়ামী লীগের সাথে আতাত করে আসলে সব ভোট, ছাত্রলীগের সব ভোট তারা নিয়ে নিচ্ছে। আতাত তো ছিল, এটা অভিযোগ কেন হবে? না, অভিযোগ তো আপনি অভিযোগ করছেন কেন? শিবিরের সাথে ছাত্রলীগের সখ্যতা ছিল, একত্রে রাজনীতি করেছে। এখনকার শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিপি জিএস হলেন, তারা ছাত্রলীগের পদেও ছিল, শেষ দিন পর্যন্ত ছিল। 5ই আগস্টের পর শুনেছি যে ইন্দ্রা শিবির করেন, এর আগে তো জানতাম না। এখন ধরেন গণ অভ্যুত্থানে ওমামা বলেন, আপনার বলেন, বাকের বলেন, কাদের বলেন, ভালো নেতৃত্ব দিয়েছে, সাহসী নেতৃত্ব দিয়েছে, কিন্তু কেউ তো 3000 ভোট ক্রস করতে পারছে না বলতে গেলে। তো হলোটা কি? এই জন্য বলছি যে এটা ভোটাররা, সাধারণ শিক্ষার্থীরা একভাবে নিয়েছে, তাদের নেওয়ার প্রতি আপনার রেসপেক্ট রাখতে হবে। তবে আমি বর্জনের কথা আপনি যেটা বলছিলেন, হ্যাঁ বর্জন কাম্য না, তবে অনিয়ম যদি হয়, বিশৃঙ্খলা যদি হয়, শিক্ষার্থী বা ভোটার যদি অবাধে ভোট দিতে না পারে এবং যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি যদি সমান সুযোগ না পান, এই অভিযোগ যদি প্রমাণিত হয়, নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনের সেটা দেখা উচিত। আর যদি তার ভিত্তি না থাকে, নিশ্চয়ই কে বর্জন করলো তাতে কিছু আসে যায় না। কিন্তু আপনি বর্জন করাই যাবে না, এটাও ঠিক না। আমরা কি চাই? আমি বর্জন করব, সেটিও বাকি সঠিক। আমি জয়ী হতে পারবো না বিধায় আমি শুধু বর্জন করে যাব, সেটাও কি? আমার কথাকে তাই মিন করেছে? আমার কথা তো তাই মিন করেনি। আমি বলছি অভিযোগ থাকলে সেই অভিযোগের সত্যতা দেখতে হবে। অভিযোগে যদি সত্যতা থাকে এবং সেই অভিযোগটাকে ভোটের ফলাফলকে প্রভাবিত করে, নিশ্চয়ই ভোট বন্ধ করতে হবে। আর আমি অভিযোগই করলাম কিন্তু তার ভিত্তি নাই, কেন বর্জন করতে? বর্জন করলে কিছু আসে যায় না, ফলাফল থাকবে। শিক্ষার্থীরা যাকে উইন করেছে তাকে মেনে নিতে হবে, এটাই রাজনীতি, এটাই গণতন্ত্র। আরেকটা জায়গায় আমি একটু বলতে চাই, ওই বলছিলেন যে মাসেল শক্তিকে মানুষ আর ভোট দেবে না, মানুষের ভোটের দেওয়ার মানসিকতার পরিবর্তন হয়েছে। মানুষ কোনোদিনও মাসেল শক্তিকে ভোট দেয় না। মানুষ কোনোদিনও দুষ্কৃতিকারীকে অতীতও দেয়নি, এখনও দেয় না, ভবিষ্যতেও দেয় না। এখন ধরেন শিবির বা জামাত ইসলামের যে আদর্শ, এটা কি নতুন আসছে নাকি? এটা তো পুরনোই আদর্শ ছিল, তো তারা পায়নি তো ভোট একদিনও।
স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে, পার্লামেন্ট নির্বাচনে 3টি আসন পেয়েছে। এখন তারা মনে করছে ভালো, আমি ভালোকে স্বাগত জানাই। আমার বক্তব্যটা হচ্ছে জনগণ যে কোনো নির্বাচনে তার প্রতিনিধি নির্বাচিত করবে অবাধে, যাকে ভোট দেবে, আর যার রাজনীতি অধিকার আছে সেই নেতা, সেই জনপ্রতিনিধি। এই প্রতিযোগিতা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিযোগিতা যদি আপনি প্রতিষ্ঠিত না করেন, আর আপনি যদি বিজয়ীকে স্বাগত জানাতে না জানেন, আর পরাজয় যদি মানতে না জানেন, আর পরাজয় হওয়ার পর নতুনভাবে শানিত হয়ে আবার বিজয়ী হওয়ার স্প্রিয়া না রাখেন, তাহলে প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র হবে না। আর প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র না হলে বাংলাদেশ কিন্তু পরিশুদ্ধ হবে না। অবশ্যই, কিন্তু ডক্টর সাজিদুল হক রুবেল, যেটি আমরা চাইছিলাম যে গণতান্ত্রিক ধারায় যেতে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু যেখানে আসলে 8টি প্যানেলের মধ্যে 5টি বর্জন করে, সেখানে আদৌ আর হাড্ডাহাড্ডি লড়াই থাকে কিনা সেটি নিয়েও যেমন প্রশ্ন আছে, তেমনি কোন দল জয়ী হতে পারছে না সেটি আসলে তাদের দলীয় ব্যর্থতা কিনা সেই প্রশ্নটাও কিন্তু বারবার সামনে আসছে। ধন্যবাদ। এখানে প্রথম যে বিষয়টি হচ্ছে যে একটি নির্বাচনে 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেল তারা হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ালো, প্রত্যাখ্যান করলো। তারপরে এই নির্বাচনটির গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা হলো প্রথমের দিকে আমাদের ভাবনার বিষয় আছে। আর এই জায়গাটায় প্রথম হচ্ছে যে হ্যাঁ, ধরুন হচ্ছে অতীতেও দেখেছি আমরা, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও দেখেছি আমরা। সেই ছোটোবেলায় যখন 1991 সালে নির্বাচন দেখেছি, তখন আমরা দেখেছি সকালে এক নেত্রী বলেছেন যে এখানে অনেক কারচুপি হচ্ছে, আবার রাতে ফলাফল পাল্টে গেছে, তখন আরেক নেত্রী বলেছেন সূক্ষ্ম কারচুপি হচ্ছে। তো এরকম ব্যাপার এটা আমাদের বাংলাদেশের পলিটিক্সের মধ্যে আমরা প্রায় দেখি যে নিজের বিজয় সুনিশ্চিত না হলে একটা দাঁড়ায়। কিন্তু এইবারের যে বিষয়গুলো আর কি, হ্যাঁ, এইবারের যে বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে একটু যদি তাকাই, যে সেখানে উমামার মতো একটা মানুষ, ঠিক আছে, সে 5ই আগস্টের আগে গণঅভ্যুত্থানে তার ভূমিকা, 5ই আগস্টের পরবর্তীতে তার হচ্ছে নতুন একটা রাজনৈতিক দলে যুক্ত হওয়া, আবার সেখান থেকে তার প্রত্যাশা পূরণ না হওয়ার পর বেরিয়ে আসে, সব কিছুর মধ্যে দিয়ে তো একটা নিষ্ঠা, একটা সততার একটা মডেল সে হয়েছে। লড়াইয়ের মাঠেও ছিল, আবার ইয়ার মাঠেও আছে। তো এই এটাও যখন হচ্ছে একই কথা বলছে, আবার হচ্ছে আবিদ ছাত্র দলে একই কথা বলছে, তখন আমাদের বুঝতে হবে যে এই বিষয়টা আসলে একটু গভীর থেকে ভাবার দরকার আছে। এখন যখন দেখা গেল যে ডাকসু নির্বাচনকে তো হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে আপনার বাকশাস বলেন, সেখানে উমামা বলেন, সেখানে হচ্ছে গিয়ে ছাত্র ইউনিয়নের মনোনীত প্যানেলগুলো বলেন বা প্রতিরোধ পর্ষদ বলেন, সকল দিক থেকে সব রকম ডান বাম সকল দিক থেকেই তো হচ্ছে কি একটা এক ধরনের এটা একটা ডিনায়ালের একটা জায়গা আছে। এই জায়গাটা কি এমনি এমনি তৈরি হয়ে গেল? শুধুমাত্র জয় এবং পরাজয়ের ব্যাপারটা তৈরি হলো। অতীতেও তো হেরেছে, অতীতেও তো হচ্ছে গিয়ে মানে ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেল হেরেছে, জাতীয়তাবাদী ছাত্র দল পূর্ণ প্যানেলে জিতেছে, তাতে পূর্ণ প্যানেলে জিতে নাই, ঠিক আছে। তো এইগুলো বিষয়গুলো তো আমাদের রয়েছে। তো এই বিষয়গুলো রয়ে যাওয়ার কারণে হচ্ছে যে সুস্পষ্টভাবে আমাদের একটা বিষয় ভাবতে হবে যে এখানে একই সাথে 3টে জিনিসের ব্যাপার আছে। প্রথম জিনিসটা হচ্ছে যেটা ইতিমধ্যে আমার সমালোচকরা আলাপ করেছেন, আমি পুনর্বার বলতে চাই, এই যে যা কিছু অনাস্থা তৈরি হলো, যে অবিশ্বাস তৈরি হলো, এবং সবচেয়ে বড় কি একটা ধরেন গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সকল ছাত্রছাত্রী সমস্ত ক্যাম্পাস, শুধু 3-4টা ক্যাম্পাসে নির্বাচন, সমস্ত ক্যাম্পাসগুলো থেকে শুরু করে রাজনৈতিক সচেতন মানুষ থেকে শুরু করে সবাই একটা উৎসবের মধ্যে ছিল, একটা আমেজের মধ্যে ছিল যে বহু বছর পরে, কয়েক দশক পরে আবার একটা ডাকসু নির্বাচন হচ্ছে, এবং একটা মনে হচ্ছিল বাংলাদেশ আবার একটা গণতান্ত্রিক রূপান্তরের একটা অধ্যায়তে যেন যাবে। যদিও এটা একটা সামান্য বিষয়, এখানে 33,000 বা 12,000 ছাত্রছাত্রীর প্রতিষ্ঠান হোক, যতই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো হোক, তারপরে এটা টোটাল দেশের টেস্ট কেস না। যেমন আমাদের হচ্ছে গিয়ে প্রেস সচিব আজকে বললেন এটা একটা টেস্ট কেস, এবং তারা উত্তরণও করেছেন। তারা কিন্তু টেস্ট কেস কোথায় হলো? টেস্ট কেস থেকে দেখলাম যে আপনারা তো এখনো হচ্ছে এটা গ্রহণযোগ্য নির্বাচন হলো না। 2টো নির্বাচনী গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তো এটা নিয়ে আপনারা যদি আত্মপ্রসাদে ভুগতে থাকেন বা আমি শুনতে পেয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেকে কংগ্রেচুলেশন জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কংগ্রেচুলেশন জানানোর কি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় নির্বাচন হলো কিন্তু কোনো গণ্ডগোল হয় নাই। আর এর জন্য সালাম দেন, শ্রদ্ধা জানান ছাত্র নেতাদেরকে। তারা নির্বাচনে হেরেছে কিন্তু তারা উচ্ছৃঙ্খলতা করে নাই।
তারা উশৃঙ্খলতা করে নাই। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বলেন, রাষ্ট্রীয় বাহিনী বলেন, কারো কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে এই ছাত্ররা। তারা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের মধ্যে ক্ষোভ আছে, অভিযোগ আছে, ভিসির কাছে অভিযোগ করেছে, নানান অভিযোগ করেছে, লিখিত বলেছেন, সাংবাদিক সম্মেলন করেছে, কিন্তু কোনো অরাজক ঘটনা, কোনো মব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে নাই। বরঞ্চ আমি একটা কথা বলতে চাই, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ভোট গণনা চলছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি প্রবেশ পয়েন্টে জামাত ইসলামের যে হচ্ছে গিয়ে নেতা কর্মী সাঙ্গপাঙ্গরা বিভিন্ন এলাকার থেকে ঢাকা শহরে এসে তারা যে সেখানে সমবেত হচ্ছিল, তখন ওই ক্ষেত্রে কিন্তু আমাদের পুলিশ বাহিনী বলেন বা রাষ্ট্রীয় অন্য বাহিনী বলেন, কাউকে কিন্তু কোনো উদ্যোগ নিতে দেখা যায় না। কিন্তু এই যে প্রভাবের কথা আপনি বলছেন বা যে এই পরিবেশটার কথা আপনি বলছেন, সেটি আসলে জাতীয় রাজনীতিতে যে হবে না সেই নিশ্চয়তা আমরা কোথায় পাবো? বা যে গ্রহণযোগ্যতা নিয়ে আমরা আজকে প্রশ্ন তুলছি, সেই গ্রহণযোগ্যতা নিয়ে জাতীয় রাজনীতিতেও প্রশ্ন হয়তো উঠতেই পারে। সেই সময় আসলে অন্তর্বর্তীকালীন সরকার সেই টেস্টে আসলে কতখানি উত্তরণ ঘটবে তাদের, সেই জায়গাটিতে আমরা আসবো। আরেকটি বিরতির সময় হয়েছে। জিপিএস প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপিএস প্রাথমিক রাজকাহন দেখছেন। আরমান হোসেন টেস্ট কেস উত্তরণ ঘটিয়েছে এইভাবে বলার চেষ্টা করেছে আজকে প্রেস উইং থেকে। সেটি আসলে ডাকসু এবং জাকসু নির্বাচনকে ঘিরে যদি আমরা দেখি, যে এই নির্বাচন নিয়ে আসলে যথেষ্ট প্রশ্নবিদ্ধ করবার জায়গা আছে, কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন করবার এই ইতিমধ্যে জায়গা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে আসলে এই ধরনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না, সেই নিশ্চয়তায় আমরা কোথায় পেলাম? এই বিষয়ে কথা বলার আগে আমার দুইটা প্রশ্ন। প্রথমত হচ্ছে ডাকসু নির্বাচন যে হলো, এটা কি অন্তর্বর্তীকালীন সরকার কন্ডাক্ট করলো নাকি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার সংসদীয় আসনের যারা প্রার্থী হবেন বা ভোটিং মেকানিজম আর বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের চিন্তা চেতনা মানসিকতা অ্যাকসেপ্টেন্স করার যে ক্যাপাবিলিটি, সেটা কি এক? প্রথম প্রশ্ন, দুইটা প্রশ্নের উত্তরই নেগেটিভ। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে ডাকসু নির্বাচন পরিচালিত করা আর একটি দেশের জাতীয় নির্বাচন 300 আসনে, তাও আবার 15 বছর পর সেটা কন্ডাক্ট করার মধ্যে বেশ তফাৎ রয়েছে। কারণ আমরা যেটা দেশের সার্বিক পরিস্থিতি দেখছি, সেই পরিস্থিতির অ্যাসেসমেন্টে কিন্তু আমাকে জাতীয় নির্বাচনকে অ্যাসেস করতে হবে। জাতীয় নির্বাচন আমার দেশের সার্বিক পরিস্থিতির বাইরে না। আবার এটাও দেখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে যারা আমার প্রার্থী হয়েছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের মন মানসিকতা, তাদের অ্যাকসেপ্টেন্সের যে মানসিকতা, সেটার সাথে আমি সংসদীয় আসনে যারা নির্বাচন করবেন, তাদের ভোটার, তাদের সমর্থক, তাদের সে মন মানসিকতাকে আমি এক পাল্লায় মাপতে পারবো না। তো এইটা আসলে টেস্ট কেস যদি কেউ বলে থাকে, আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমরা কি দেখছি, অন্তর্বর্তীকালীন সরকারের এই মোটামুটি 1 বছরের বেশি সময় হয়ে গেল, যে কোনো রাজনৈতিক সংঘাত, অরাজনৈতিক সংঘাত, রাস্তাঘাটে নিরাপত্তার অভাব, আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি, সেই জায়গায় কি অন্তর্বর্তীকালীন সরকার যে বোল্ড স্টেপ নেওয়ার দরকার ছিল, যেভাবে ফাংশন করার কথা ছিল, সেটা কিন্তু ফাংশন করতে পারে না। আপনি আবার বলছিলেন যে ভূমিধস বিজয় ঘটিয়েছে শিবির, সেখানে যদি আপনাকে আরেকটু প্রশ্ন করি যে এনসিপি মতাদর্শে যে প্রার্থীরা ছিলেন তারাও যথেষ্ট পিছিয়ে রয়েছেন, তাহলে আসলে সেটি জাতীয় রাজনীতিতে আপনাদের কি অবস্থা, সেটির একটি প্রতিফলন বলে কি মনে করেন? আমি আপনার এই প্রশ্নে আসছি, তো আমি এটা শেষ করি এই প্রশ্নটার জবাবটা, যে হচ্ছে আপনার সেই জায়গায় আপনি যখন দেখা গেল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘাত হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত হচ্ছে, বা আমরা যখন দেখছি রাজনৈতিক দলের নেতা তার আসামিকে হচ্ছে থানা থেকে মানে জোর করে নিয়ে আসছে, বের করে নিয়ে আসছে, এইসব জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার যে বোল্ড স্টেপ থাকার দরকার ছিল সেটা পারে নাই। এখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে বোল্ড স্টেপ নিতে হবে। ফিল্ডে তার যে আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন, নির্বাচনী কর্মকর্তা থাকবেন, তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তির সাথে কাজ করার সুযোগ দিতে হবে। যদি এটা ইনশিওর করতে না পারেন, বা বর্তমানে যে নতজানো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের যে ব্যর্থতা, এটা যদি পরিচালিত হতে থাকে বা কন্টিনিউ করে, সেক্ষেত্রে আমি মনে করি না যে হচ্ছে এই ডাকসু নির্বাচনকে টেস্ট কেস বলে আপনি ওই নির্বাচনের ব্যর্থতাকে এড়িয়ে যেতে পারবেন, বা এই নির্বাচনের সফলতাকে আপনি সন্তুষ্টি হিসাবে ধরে নিয়ে ওই নির্বাচনের জন্য এটাও জানতে চাই যে প্রার্থীরা আসলে এত পিছিয়ে ছিল জাকসুতে, আপনারা জাতীয় রাজনীতি তাহলে কি প্রত্যাশা করছেন? একদম ছোট করে। জাতীয় রাজনীতির বিষয় হচ্ছে আমরা আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটা বিস্তৃত করছি। আমরা আমাদের জেলা উপজেলায় কমিটি দিচ্ছি, আমাদের সমর্থকদের সাথে আমরা এঙ্গেজ করছি, যারা আমাদের সাথে রাজনীতি করতে চান, আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের সাথে আমরা এঙ্গেজ করছি। এখন বাকশাস গঠিত হয়েছে মাত্র 5 থেকে 6 মাস আগে, এবং গঠিত হওয়ার পরে তারা তাদের ইশতেহার নিয়ে চেষ্টা করেছে, তারা অন্যান্য রাজনৈতিক দলের মতোই, অন্য রাজনৈতিক সংগঠনের মতোই তারা শিক্ষার্থীর কাছে পৌঁছাতে চেয়েছেন। এখন যেটা দেখা গেল যে হচ্ছে হয়তো শিক্ষার্থীরা তাদেরকে অ্যাকসেপ্ট করেননি। এখন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ফলাফল আর এনসিপির যেটা তৃণমূল এবং কেন্দ্রীয় রাজনীতি, তার সাথে ব্যাপক পার্থক্য রয়েছে। এনসিপি সেটাকে অগ্রসর হচ্ছে এবং যত দিন যাবে তারা সমর্থক ভোটারদের সাজিদুল হক রুবেল, বিশ্ববিদ্যালয়ে এবার যারা ভোট দিচ্ছেন তাদের মধ্যে একটা বড় অংশ আসলে সামনে জাতীয় নির্বাচনে ভোট দেবেন, এবং এবারের সামনের জাতীয় নির্বাচনে তরুণদের ভোটের একটা বড় প্রভাব পড়বে, সেটি আমরা দীর্ঘদিন ধরে শুনছি। তাহলে আসলে যারা যেই প্যানেলগুলো জিতছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটি আসলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে সেই নির্বাচনের সমীকরণ পাল্টে দিতে পারে কিনা?
পারে এবং পারে না। তবে বাংলাদেশের ইতিহাস সেই মুক্তিযুদ্ধের পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত এটা দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা হচ্ছে অগ্রসর মানুষ, কিন্তু কোনো একটি কারণে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ধরেন ডাকসু, মানে বুয়েটের ইউএকসু, চাকসু, রাকসু সমস্ত বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের পরে দেখা গেছে ছাত্র ইউনিয়ন পূর্ণ প্যানেলের নির্বাচনে জিতেছে। ছাত্র ইউনিয়নের পরে যেটা শুরু করেছে জাসদ, তারপর বাসদ, তারপর ছাত্রদল জিতেছে। কিন্তু জাসদ বাসদ পর্যন্ত, ছাত্র ইউনিয়ন থেকে জাসদ বাসদ পর্যন্ত আমরা দেখেছি যে এই যে পূর্ণ প্যানেলে ডাকসু জিতার পরও, তখন জাকসু ছিল না, চাকসু ছিল চিটাগাংয়ের, এই সমস্ত জেতার পরও সেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে জাতীয় রাজনীতিতে প্রভাব পড়েনি। এটি একটি সময়কার একটা ব্যাপার। তবে এখনকার যে বিষয়গুলো আমরা দেখছি বর্তমানের বিষয়টা কতটা প্রভাব পড়বে তা আগাম বলাটা একটু মুশকিল। তবে আমার মনে হয় যে এই বিষয় থেকে যে সিগন্যালটা ইতিমধ্যে আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি। এই ডাকসু কিন্তু একটা বড় জিনিস শিখে ফেলেছে। ধরেন এই 24-এর গণ অভ্যুত্থানের মূল নেতৃত্বে যারা ছিলেন তারা তো হচ্ছে ছাত্ররা ছিলেন, অগ্রসর ছাত্ররা ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা বা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের ছাত্ররা ছিলেন এই আন্দোলনের মূল মেইন স্ট্রিমে। তাদের এই ছাত্র সংগঠনকে কিন্তু হচ্ছে গিয়ে জায়গা করে দিল না হচ্ছে গিয়ে ডাকসুতে সাধারণ ছাত্ররা। কেন দিল না? ঠিক আছে, এটা একটা কোশ্চেনের জায়গা। তার মানে হচ্ছে গিয়ে মানে আপনি আন্দোলনে চ্যাম্পিয়ন হতে পারেন, কিন্তু নির্বাচন একটা ভিন্ন বিষয়। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। আবার আরেকটা জিনিস মাথায় রাখার বিষয় আছে যে ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আপনি হচ্ছে গিয়ে এক ধরনের নানান রকম আপনার মানে ইন্টারনেট ব্যবহার করে বলেন, বট সেই জায়গাগুলো আসলে সামনে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে, নানান বিষয় করে আপনি করতে পারেন, কিন্তু জাতীয় নির্বাচন একটা ভিন্ন জিনিস। কিন্তু সেই সম্ভাবনাও তো আছে। শেখ রবিউল আলম, জামাত শিবিরের কৌশল নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। তারা হয়তো ডাকসু নির্বাচনে সেই কৌশলগত দিক দিয়ে এগিয়ে আছে। ছাত্রদল বা বিএনপি তাহলে তাদের কৌশলে কি পরিবর্তন আনতে যাচ্ছে কিনা? সেই কৌশল যদি ধরেন তাদের কৌশল, নিশ্চয়ই বিএনপি এবং ছাত্রদল তাদের কৌশল আছে। এখন কৌশল মানে হচ্ছে সবসময় আপনি ফ্রন্ট ফুটে থাকবেন, বিষয়টা এরকম না তো। কোনো সময় ব্যাকফুটে হতে হয়, কোনো সময় কৌশল পরিবর্তন করতে হয়। নিশ্চয়ই দলে সেগুলি নিয়ে ভাবছে। যেমন ধরেন এবার ডাকসু নির্বাচনের কথা যদি আপনি বলেন, একটা মনিটরিং টিম করা হয়েছে শিক্ষকদের দিয়ে, এবং সেই শিক্ষকরা ভোট প্রত্যাখ্যান করছে। খুবই অ্যালার্মিং। কিন্তু কী পেলেও অনেক অনিয়ম পেয়েছে, তার মধ্যে দুটি অনিয়ম যদি বলেন, সে দেখছে সকালবেলা গিয়ে ভোটার করা হচ্ছে। আরেকটা হলো ব্যালট বাক্স এই পেপারগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে কেন্দ্রের মধ্যে। তার মানে সেখানে অনিয়ম দৃশ্যমান প্রতিষ্ঠিত। এখন 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেল যদি ভোট বর্জন করে, তাহলে সেই নির্বাচন স্বচ্ছ গ্রহণযোগ্য হয় না। ডাকসুতে যদি আসেন, দেখবেন যে উইন করেছে, এছাড়া বাকি সব প্যানেলই ওই নির্বাচন বলেছে স্বচ্ছ গ্রহণযোগ্য হয় নাই। তার মানে ওই নির্বাচনটাও বিতর্কিত হয়েছে। যার ফলে আমি বলছি যে এই প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। জাতীয় নির্বাচনে আমরা এখন আসলে জাতীয় নির্বাচনে যদি আমি বলেন, একটা বাক্য দিয়ে আমি শেষ করে দেবো, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার ক্ষমতায় থাকার মোহ নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাও আছে এবং প্রচুর পরিমাণে ডিপ্লয় করার সিদ্ধান্ত এসেছে। নির্বাচন কমিশন স্বতন্ত্র, রাজনৈতিক দলগুলি যদি সহযোগিতা করে ভোটাররা নিশ্চয়ই অবাধ ভোটের মাধ্যমে তার রাষ্ট্র ক্ষমতা দল বেছে নেবে। সময় দেওয়ার জন্য জিপিটিশ প্রাথমিক রাজকাহন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।